হাই এভরিওয়ান। আমরা প্রিভিয়াস ভিডিওতে 1 থেকে 50টা কোশ্চেন অলরেডি ডিসকাস করে নিয়েছি। আজকে আমরা 51 থেকে 101 অবধি যাব। অ্যান্ড যারা এই ভিডিওটা দেখছো বা প্রিভিয়াস ভিডিও দেখেছো তারা যদি নোটস না বানাও তাহলে কিন্তু কোনো লাভ হবে না। কারণ প্রপার যদি তুমি নোটস বানাও দেখবে এটা 100টা কোশ্চেন নয়, অলমোস্ট আমরা 400 খানা কোশ্চেনের মতো আলোচনা করছি। তোমাদের একটা পুরো ফুল ক্লিয়ার একটা ধারণা হয়ে যাবে যে অ্যাকচুয়ালি এসএসসির জন্য কি ধরনের কোশ্চেন আসছে এবং কি ধরনের প্রিপারেশন তোমাদেরকে নিতে হবে। আমি আমার তরফ থেকে যতগুলো ইম্পর্ট্যান্ট আর্টিকেলস হবে সেগুলো আমি অবশ্যই এই চ্যানেলে আপলোড করব যাতে তোমাদের হেল্প হয়। বাট সেলফ প্রিপারেশন সব থেকে ইম্পর্টেন্ট। কোনো টিচারের উপর ডিপেন্ড না হয়ে, কোন ইউটিউব ভিডিওর উপর ডিপেন্ড না হয়ে সেলফ প্রিপারেশন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা কিন্তু একটা র্যাঙ্ক আনতে সাহায্য করে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আগের দিন আমার একটা কোশ্চেন নাম্বার 49-এ যে কোশ্চেনটা আমি অ্যান্সার আমি 167 দিয়ে দিয়েছিলাম, 167 বলেছিলাম, এটার অ্যান্সার হবে 165। ওকে, এটা আমি কারেক্ট করে নেবে একটু। এই কোশ্চেনটার অ্যান্সার 165 হবে। তাহলে চলো শুরু করা যাক আজকে। প্রথম কোশ্চেন কি বলছে? কোশ্চেন নাম্বার 51, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট অ্যাজ পার ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী কোনটা ফান্ডামেন্টাল রাইট নয়? রাইট টু ইকুয়ালিটি ফান্ডামেন্টাল রাইট, আর্টিকেল 14 থেকে আর্টিকেল 18 এর মধ্যে রাখা আছে। রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট নয়, এটাকে রিপিল করে দেওয়া হয়েছে, আমরা অলরেডি এটা নিয়ে ডিসকাস করে নিয়েছি। রাইট টু ফ্রিডম আর্টিকেল 19 এর মধ্যে লেখা আছে। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন আর্টিকেল 23, 24 বোঝা গেল। এবং আর্টিকেল 31 কত নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট? 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978। এবং এই সময় আরো একটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, এই সময় আমাদের দেশের প্রাইম মিনিস্টার কে ছিলেন? তখন মনে রাখবেন মোরারজি দেশাই, ইনি ছিলেন আমাদের দেশের তখন প্রাইম মিনিস্টার। নেক্সট কোশ্চেন, হুইচ ফান্ডামেন্টাল ডিউটি অ্যাপ্লাইজ হোয়েন ইউ সি স্কুল স্টুডেন্ট রাইটিং দেয়ার নেমস অন দ্য ওয়ালস অফ হুমায়ুনস টুম্ব? হুমায়ুন টুম্বের উপর যখন কোনো স্কুল স্টুডেন্ট তাদের নাম লেখে তাহলে কোন ধরনের ফান্ডামেন্টাল ডিউটি তারা অ্যাপ্লাই করছে বা তারা বিঘ্ন করছে, এই জিনিসটা জিজ্ঞেস করছে। প্রথম কথা, টু আপহোল্ড প্রোটেক্ট সফরেনিটি ইউনিটি ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া, এর সাথে কোনো সম্পর্ক নেই। ডিফেন্ড কান্ট্রি, কোনো যুদ্ধ হচ্ছে না, ডিফেন্ড কান্ট্রির কোনো ব্যাপার নেই। টু প্রটেক্ট ইমপ্রুভ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, হুমায়ুনস টুম্ব হচ্ছে ন্যাচারাল এনভায়রনমেন্টের কোনো পার্ট নয়। লাস্টে কি পড়ে রইল? টু সেফগার্ড পাবলিক প্রপার্টি, অবশ্যই হুমায়ুনস টুম্ব হচ্ছে পাবলিক প্রপার্টি বলতে পারো, হিস্টোরিক্যাল প্রপার্টি বলতে পারো, হিস্টোরিক্যাল ঐতিহ্য যেগুলো আমরা বলি, যে মনুমেন্ট যেগুলো, সেই ধরনের জিনিস। তাহলে এটা আমাদের কিন্তু অ্যান্সার হবে 4। কোশ্চেন নাম্বার 53, হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস অফ দ্য কনস্টিটিউশন lays down the allocation of the seat in the Council of State shall be accordance with the fourth schedule? দেখো প্রথম কথা কি বলেছে এখানে, অ্যালোকেশন অফ সিটস এর কথা বলেছে। কাউন্সিল অফ স্টেট মানে কি? রাজ্যসভার কথা বলছে। মানে রাজ্যসভায় অ্যালোকেশন অফ সিট, যেটা ফোর্থ শিডিউলের মধ্যে লেখা আছে যে কোন স্টেট থেকে কতগুলো রাজ্যসভার সিট প্রোভাইড করা হবে, সেই জিনিসটা কত নম্বর আর্টিকেলে লেখা আছে, এটা আমার কোশ্চেন। তো আমার কোশ্চেন ওয়াইজ অ্যান্সার হবে কি আর্টিকেল 80। এটাও আমরা প্রিভিয়াসলি আলোচনা করেছি আমাদের প্রিভিয়াস কোশ্চেনে। এবার দেখো আর্টিকেল 79 কি বলছে? আমাদের যে পার্লামেন্ট গঠিত হয় সেটা কি করে, একটা প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট, রাজ্যসভা এবং লোকসভা নিয়ে আমাদের পার্লামেন্ট গঠিত হয়। এটা কোথায় লেখা আছে? এটা লেখা আছে 79। 80 থেকে লেখা আছে কম্পোজিশন অফ সিট অফ কাউন্সিল অফ স্টেট, মানে রাজ্যসভা সিটের অ্যালোকেশন লেখা আছে। 81-এ কার কি লেখা থাকবে? 81-এ লেখা আছে লোকসভা সিট, লোকসভা সিটের কথা লেখা আছে 81-এ। লোকসভা সিট আমাদের কতগুলো হয়? 550টা সিট হয়। তার মধ্যেও 530টা সিট সমস্ত স্টেট যতগুলো আছে সেখান থেকে ইলেক্টেড হয়, বাকি যে 20 সিট ইউটি থেকে ইলেক্টেড হয়। রাজ্যসভায় আমাদের কতগুলো সিট রয়েছে? 250 সিট রয়েছে।
তার মধ্যে 238 ইলেক্টেড হয় আর 12 জন কি হয় নমিনেট হন। কার দ্বারা নমিনেট? প্রেসিডেন্টের দ্বারা নমিনেট হন। 4টে ভাগ থাকে যেখান থেকে প্রেসিডেন্ট কাউকে ইলেক্ট করেন কি আর্টস, সায়েন্স, সোশ্যাল সার্ভিস, লিটারেচার। যারা এই 4টে বিভাগে তাদের পারফরমেন্স এক্সেলেন্সের জায়গায় পৌঁছায় তাদেরকে কি করা হয় নমিনেট করা হয় প্রেসিডেন্টের দ্বারা। তাহলে আমরা আর্টিকেল 79, 80, 81 কি লেখা আছে আমরা বুঝলাম। 82 তে কে লেখা আছে? 82 তে লেখা আছে যে এই যে লোকসভা যে 550টা সিটের কথা আমরা বলছি, এটা প্রত্যেকটা সেন্সাস হবার পর এই সিট সংখ্যাটা এটা কি হয় চেঞ্জ হয়। এটা আর্টিকেল 82 এ লেখা আছে। আর 83 তে কি লেখা আছে যে রাজ্যসভার কিরকম হয় যে রাজ্যসভাকে আমরা কি জানি যে এটাকে কখনো ভাঙা যায় না। লোকসভাকে যেমন ভাঙা যায়, প্রেসিডেন্ট লোকসভাকে ডিসলভ করতে পারেন, কিন্তু রাজ্যসভা কখনো ডিসলভ হয় না। তাহলে এটা ডিসলভ হয় না এই কথাটা লেখা আছে। আর তার সাথে 1/3 মেম্বার অফ রাজ্যসভা তারা রিটায়ারমেন্ট নেবে এভরি 2 ইয়ারে, এভরি 2 ইয়ার। তাহলে আর্টিকেল 83 তে কি লেখা আছে? রাজ্যসভাকে ডিসলভ করা যায় না এবং কি তার 1/3 মেম্বার প্রত্যেক 2 বছর অন্তর অন্তর তারা রিটায়ারমেন্ট নেবে এবং রাজ্যসভার মেম্বারদের টেনিওর কত থাকে? 6 ইয়ার্স। লোকসভার মেম্বারদের টেনিওর কত থাকে? 5 ইয়ার্স। মেম্বারদের টেনিওর। নেক্সট কোশ্চেন 54. The directive principle of state policy are mentioned in which part? ডিপিএসপি কে কত নম্বর পার্টে মেনশন করা হয়েছে? পার্ট নম্বর 4 এ। পার্ট নাম্বার 3 তে কি আছে? ফান্ডামেন্টাল রাইট। পার্ট নাম্বার 5 এ ইউনিয়নের কথা লেখা আছে, ইউনিয়ন। 6 এ লেখা আছে স্টেট। মানে 5 এ আছে ইউনিয়ন গভর্নমেন্টের কথা এবং 6 এ আছে স্টেট গভর্নমেন্টের কথা। 55. Under which of the following act the Board of Control was established in England to control and supervise the administration of British India? বলছে কোন অ্যাক্টের মাধ্যমে বোর্ড অফ কন্ট্রোল বিওসি কে ক্রিয়েট করা হয়েছিল? তার ঠিক অ্যান্সার হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট। তার কারণ কি ইআইসির যে অ্যাডমিনিস্ট্রেশনটা ছিল এটাকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, একটা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল আর একটা কোর্ট অফ ডিরেক্টরস। এই কোর্ট অফ ডিরেক্টরস এর কাজ কি ছিল? তারা শুধুমাত্র কমার্শিয়াল যেসব বিষয় হবে সেই বিষয়ে এনারা কাজ করবেন। আর বিওসি কে বানানো হয়েছিল একটা পাওয়ারফুল বডি যারা সমস্ত পলিটিক্যালি যা যা হচ্ছে, যেমন কোথায় যুদ্ধ হবে না হবে, কি ধরনের অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাদ দিয়ে বাকি যে পুরো কাঠামো, পুরো যে দায়িত্ব সেটা বিওসির উপর দেওয়া হয়েছিল। এবার এই যে বিওসি এটা কতদিন পর্যন্ত কাজ করেছিল, কোন অ্যাক্টের মাধ্যমে? যদি এই কোশ্চেনটা দেওয়া হয় যে কোন অ্যাক্টের মাধ্যমে এই বিওসি বোর্ড অফ কন্ট্রোলকে অ্যাবলিশ করা হয়েছিল, তুলে দেওয়া হয়েছিল, তখন চলে আসবে অ্যান্সার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এবং বিওসি কে অ্যাবলিশ করে কি তৈরি করা হয়েছিল? এসওএস, সেক্রেটারি অফ স্টেট, এটা তৈরি করা হয়েছিল। এই যে সিওডি, এই কমার্শিয়াল যে অধিকার তাদেরকে দেওয়া হয়েছিল, এটা কোন অ্যাক্টের মাধ্যমে টোটালি নিয়ে নেওয়া হয়? 1833 অ্যাক্টের মাধ্যমে। ক্লিয়ার বিওসি আর সিওডি? এবার চলে আসো 1793 এর অ্যাক্ট। এখানে খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু নেই। 1773 রেগুলেটিং অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট অ্যাক্ট। এটা কোন সময়? এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের সময় নিয়ে আসা হয়েছিল। একটু ছোট্ট করে বলে দিই কি কি জিনিস হয়েছিল এর মধ্যে। প্রথম কথা, ওয়ারেন হেস্টিংসকে কি বানানো হয়েছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল বানানো হয়েছিল। সুপ্রিম কোর্ট তৈরির কথা বলা হয়েছিল, যেটা 1774 ক্যালকাটাতে সুপ্রিম কোর্ট তৈরি হবে এবং তার প্রথম যে চিফ জাস্টিস হবে এলিচা ইম্পে। রেগুলেটিং অ্যাক্টে এইসব কথা লেখা ছিল। 1813 চার্টার অ্যাক্ট, এটা ইম্পর্টেন্ট অ্যাক্ট। তার কারণ কি এই অ্যাক্টেই প্রথমবার ইআইসি যে মনোপলি ছিল সেই মনোপলিটাকে প্রথমবার স্টপ করা হয়। কিন্তু মনে রাখতে হবে ট্রেড টি প্লাস ট্রেড উইথ চাইনা, এই দুটো বিষয় এখনো মনোপলি থাকবে ইআইসির। এই যে মনোপলিটা এটা টোটালি অ্যাবলিশ হবে 1833 তে। তাহলে যদি বলে যে
কমপ্লিট মনোপলি কখন ইআইসির বন্ধ করা হয়েছিল কোন অ্যাক্টের মাধ্যমে, তখন হবে 1833 এই অ্যান্সার। আর যদি বলে সাময়িক অ্যাবলিশ করা হয়েছিল বা স্টপ করা হয়েছিল মনোপলি, তখন হবে 1813 অ্যাক্ট। এবং এই অ্যাক্টের মাধ্যমে প্রথমবার হচ্ছে আমাদের এডুকেশনের জন্য 1 লক্ষ টাকা করে খরচার কথাও বলা হয়েছিল। চলো নেক্সট। 56. The dash of every state unfurls the flag its capital on the Republic Day. বলছে প্রত্যেক আমাদের স্টেটে যখন রিপাবলিক ডে পালন করা হয় তখন পতাকা উত্তোলন কে করে? তার অ্যান্সার কি হয়? গভর্নর। আর প্রেসিডেন্ট করেন ইউনিয়ন। 57. The upper house of state legislature is known as. স্টেট লেজিসলেচারের আপার হাউস জিজ্ঞেস করা হয়েছে, সেটা হবে বিধান পরিষদ। 58. Part 4A of the Constitution was inserted Indian Constitution through Constitutional Amendment Act. মানে বলতে হয়েছে পার্ট 4A এটা কত নম্বর কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে কনস্টিটিউশনে অ্যাড করা হয়েছে? অ্যান্সার আমরা প্রত্যেকেই জানি, 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। কত সাল? 1976। পার্ট 4A তে কি আছে? ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা লেখা আছে। নেক্সট কোশ্চেন 59. Which of the following is not a feature of Constitution of India? কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার কোনটা ফিচার নয়? ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি অবশ্যই। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি অবশ্যই। ডুয়াল সিটিজেনশিপ না, আমাদের এখানে সিঙ্গেল সিটিজেন আছে, সিঙ্গেল সিটিজেনশিপ প্রোভাইড করা হয় আর্টিকেল 9 এর আন্ডারে, কোনো ডুয়াল সিটিজেনশিপ নেই। ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারির কথা আমরা আগেও দেখলাম, এটা একটা ফেডারেল ক্যারেক্টার। এই যে ফেডারেল ক্যারেক্টার, এটাকে আমরা কোথা থেকে অ্যাডপ্ট করেছি? ইউএসএ থেকে অ্যাডপ্ট করেছি। আর ব্লেন্ড অফ রিজিডিটি অ্যান্ড ফ্লেক্সিবিলিটি অবশ্যই। তাহলে তিনটেই আমার হচ্ছে ট্রু। ডুয়াল সিটিজেনশিপ ইন্ডিয়া প্রোভাইড করে না। কোশ্চেন নাম্বার 60. হুইচ ইন্ডিয়ান পলিটিক্যাল লিডার ওয়াজ কল্ড লোকনায়ক? লোকনায়ক হিসেবে কে পরিচিত ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। এনার সাথে আরো একটা জিনিস অ্যাসোসিয়েট, টোটাল রেভলিউশন, এটা ডাক কে দিয়েছিলেন? যদি এটাও জিজ্ঞেস করে, এটার অ্যান্সার হবে জেপি নারায়ণ। এটা 1970-এর দশকে। 61. Which of the following statement is correct with respect to political parties of India? All parties are registered with the Supreme Court of India. That is wrong. All political party symbol is assigned by the President of India. Wrong. India is a multi-party system, national, state, regional level. That is true. Status of a party is accorded by the parliament. Also wrong. দেখো এই তিনটে সেন্টেন্সে কেন রং হলো? তার কারণ এই তিনটে সেন্টেন্সে যা যা বলা হয়েছে সেগুলোর একজনই দায়িত্ব, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এনারাই সবকিছু ডিসাইড করবেন। সেখানে সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, পার্লামেন্ট কোনো কিছু ডিসাইড করেন না। এই তিনটে যে লেখা আছে আমাদের তার পরিপ্রেক্ষিতে। আর ইন্ডিয়া মাল্টি পার্টি সিস্টেম, আমাদের দেশে অনেকগুলো পার্টি আছে। আমাদের ন্যাশনাল লেভেলে কিছু পার্টি থাকে, স্টেট লেভেলে কিছু পার্টি থাকে, কিছু রিজিওনাল লেভেলে পার্টি থাকে। তো ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন 72. Daroga system 1792 was introduced by which of the following governor generals in India? বলছে 1792 দ্বারকা সিস্টেম কোন গভর্নর জেনারেলের সময় নিয়ে আসা হয়েছিল? আমরা যদি এই দ্বারকা সিস্টেম সম্বন্ধে নাও জানি, 1792 কে ছিলেন? কর্নওয়ালিস। তাহলে অ্যান্সার কি হবে? কর্নওয়ালিস। Question number 63. Which of the following acts introduce provincial autonomy by discontinuing the application of diarchy? মানে বলছে কোন অ্যাক্টের মাধ্যমে প্রভিন্সিয়াল অটোনমি দেওয়া হয়েছিল এবং কি যে ডায়ারকি শুরু করা হয়েছিল সেটা প্রভিন্সে ডিসকন্টিনিউ করা হয়েছিল? দ্য অ্যান্সার ইজ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এবার এই যে ডায়ারকি, এটা স্টার্ট করা হয়েছিল 1919-এর অ্যাক্টে এবং এটা 1935 অব্দি চলতে থাকবে। কিন্তু 1935-এ কি করা হবে? এই ডায়ারকিটাকে এখান থেকে অ্যাবলিশ করে দেওয়া হবে, দিয়ে এটাকে কোথায় নিয়ে চলে যাওয়া হবে? সেন্টারে।
সেন্টারে থাকবে ডায়ারকি, আর প্রভিন্স গুলোকে কি করে দেওয়া হবে? প্রভিন্স গুলো হয়ে যাবে, এদেরকে অটোনমি দেওয়া হবে, অটোনমি। এবার 1935 এর অ্যাক্ট অনুযায়ী 1937-এ যখন ইলেকশন হবে, তখন সেখানে আমাদের 11টা প্রভিন্সের মধ্যে 7টা প্রভিন্সে জিতে যাবে কারা? আইএনসি জিতে যাবে। কিন্তু অনলি 2 বছরের মধ্যে সমস্ত আইএনসির মেম্বাররা 1939-এ রেজিগনেশন দিয়ে দেবে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট থেকে। তার কারণ কি? ওয়ার্ল্ড ওয়ার 2 এ ইন্ডিয়াকে ওয়ার্ল্ড ওয়ার 2 এর পার্ট বানিয়ে দেওয়ার জন্য, যেটা হচ্ছে ইন্ডিয়ান নেতাদের কাছ থেকে কোনো কিছু জিজ্ঞেস না করে ব্রিটিশরা কি করেছিল? ইন্ডিয়াকে অ্যাজ এ পার্ট বানিয়ে দিয়েছিল। আর সেটারই এগেনস্টে সবাই কি করে দেবে? 1939-এ রেজিগনেশন দিয়ে দেবে। ক্লিয়ার? এবার দেখো 1813 অ্যাক্ট। এখানে ইম্পর্টেন্ট বলতে শুধুমাত্র মনে রাখবে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মনোপলি ছিল, সেই মনোপলিটাকে এখানে বন্ধ করা হয়েছিল, কিন্তু পুরোপুরি বন্ধ নয়, শুধু দুটো জিনিস বাদ দিয়ে। একটা হচ্ছে টি, আর হচ্ছে ট্রেড উইথ চাইনা। এই দুটোতে এখনো মনোপলি থাকবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। এটা পরবর্তীকালে 1833-এর অ্যাক্ট আমরা যখন পড়বো, তখন দেখবো এই দুটো মনোপলিকেও টোটালি কি করা হয়েছিল? অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছিল। চলো নেক্সট কোশ্চেন। Which committee recommended constitutional recognition for the local government bodies in 1989? বলছে লোকাল গভর্নমেন্ট মানে কি বলতে চাইছে? আমাদের পঞ্চায়েতি রাজ যে সিস্টেম, পঞ্চায়েতি রাজ, অথবা আমরা যদি নগরে দেখি তখন যে মিউনিসিপ্যালিটি সিস্টেম, তার সাথে লোকাল সেলফ গভর্নমেন্ট বা লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েটেড। বলছে কোন কমিটি এটা রেকগনিশন করেছিল, যে কনস্টিটিউশনাল রেকগনিশন দিতে হবে লোকাল গভর্নমেন্টকে? এটা কোন কমিটি বলেছিল? দ্য অ্যান্সার ইজ পি কে থাঙ্গন কমিটি, 1989। এর সাথে অনেক কমিটি যুক্ত আছে, যেমন আমরা দেখো বলবন্ত রায় মেহতা কমিটি 1957 এর কমিটি। এখানে কি বলা হয়েছিল? যে পঞ্চায়েত রাজ যে সিস্টেমটা বানানো হবে, সেটা 3 টায়ার সিস্টেম বানানো হবে। তার মানে কি? 3টে স্টেপ থাকবে। একটা থাকবে আমার গ্রাম পঞ্চায়েত, একটা থাকবে আমার পঞ্চায়েত সমিতি, আরেকটা থাকবে জেলা পরিষদ। এবং কি এটাও বলা হয়েছিল যে ইলেক্টেড রিপ্রেজেন্টেশন দিতে হবে, মানে কি এখানে ইলেকশন করাতে হবে। এটা 1957 এর কথা। তারপর আরো অনেক কমিটি এসেছে। তারপর নেক্সট যে বড় কমিটি, সেটা হচ্ছে অশোক মেহতা কমিটি, 1977। এখানে ইনি কি বললেন? ইনি বললেন যে না, এটা 2 টায়ার সিস্টেম করতে হবে, যেখানে উপরে থাকবে জেলা পরিষদ আর নিচে থাকবে মন্ডল পঞ্চায়েত। ক্লিয়ার? এবার এই যে ভার্মা কমিটি কিসের সাথে যুক্ত? ভার্মা কমিটি ফান্ডামেন্টাল ডিউটিস এর সাথে যুক্ত। এটা অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল 1999-তে। নেক্সট কোশ্চেন, হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ মেম্বার অফ ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনের? কে মেম্বার নন এখানে? প্রথম কথা, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কত সাল? 1993। ফর্মার চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট মেম্বার হন, ফর্মার জাজ অফ সুপ্রিম কোর্ট, ফর্মার এবং যদি সিটিংও হন, বর্তমানে কর্মরত হলেও ইনি অ্যাপ্লিকেবল। ফর্মার চিফ জাস্টিস অফ হাইকোর্ট, ইভেন সিটিং, দুটোর ক্ষেত্রে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কোনোভাবেই যুক্ত নয়। এনার সাথে এই 3 জনের সাথে আরো 2 জন ব্যক্তি থাকেন। এরা কারা? এরা হচ্ছে যাদের কাছে স্পেশাল নলেজ রয়েছে, স্পেশাল নলেজ অ্যাবাউট হিউম্যান রাইটস। এরকম 2 জন ব্যক্তিকে সেখানে ইনক্লুড করা হয়। Question number 66. Which of the following articles state that the Prime Minister should be appointed by the President? মানে PM প্রেসিডেন্টের যারা যে অ্যাপয়েন্টমেন্ট করা হবে, এটা কত নম্বর আর্টিকেল লেখা আছে? আর্টিকেল নাম্বার 75। এর সাথে তুমি 89 যোগ করে দাও, আসবে কত? 164, যেখানে বলা হবে সিএম অ্যাপয়েন্টেড বাই গভর্নর। শুধুমাত্র এখানে সিএম নয়, সিএম এর সাথে থাকবে কাউন্সিল অফ মিনিস্টার, এবং পিএম এর সাথে থাকবে ইউকম থাকবে, ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার। সবারই অ্যাপয়েন্টমেন্ট কে করবেন? প্রেসিডেন্ট করবেন। আর্টিকেল 66। আর্টিকেল 66 মানে আমরা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ভাইস প্রেসিডেন্টের সাথে অ্যাসোসিয়েটেড। 62 তে কি লেখা আছে? টাইম অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, মানে কি প্রেসিডেন্টের পদ যখন খালি থাকবে, সেটা কত দিনের মধ্যে সেই পদকে আহ, পূরণ করতে হবে এবং কত দিনের মধ্যে ইলেকশন করাতে হবে, সেটা লেখা আছে আর্টিকেল 72, যেটার
টাইম দেওয়া থাকে 6 মান্থ। 71 কি লেখা আছে? 71 লেখা আছে ভাইস প্রেসিডেন্ট অথবা প্রেসিডেন্ট দুজনেরই যখন ইলেকশন হয়ে যাবে এবং এটা রিগার্ডিং যদি কোনো ডিসপিউট অ্যারাইজ হয়, ডিসপিউট মানে কোনো পার্সন যদি ক্লেম করে যে না সঠিকভাবে ইলেকশন হয়নি, সে ডিসপিউট কে দেখবে? অনলি অ্যান্ড অনলি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এটা আর্টিকেল 71 মধ্যে লেখা আছে। দ্য ওথ অফ দ্য ভাইস প্রেসিডেন্ট ইজ অ্যাডমিনিস্টার্ড বাই, ভাইস প্রেসিডেন্টের ওথ কে নেওয়া করায়? প্রেসিডেন্ট নেওয়া করায়। আর বাকি এখানে চিফ মিনিস্টার, এনার ওথ কে হয়ে যাবে? গভর্নর। প্রাইম মিনিস্টার, ক্যাট, প্রত্যেকেরই ওথ কে হবে? প্রেসিডেন্ট। এবার যদি আমি জিজ্ঞেস করি এখানে প্রেসিডেন্টের ওথ কে নেওয়া করায়, সেটা হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। প্রেসিডেন্টের ওথ কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 60-তে লেখা আছে। ভাইস প্রেসিডেন্টের ওথ কত নম্বর আর্টিকেলে লেখা আছে? আর্টিকেল 69-এ লেখা আছে। ক্যাগের আর্টিকেল কোন কোন আর্টিকেল রিলেটেড? আর্টিকেল 148 থেকে 151 ক্যাগের সাথে রিলেটেড। প্রাইম মিনিস্টারের সাথে কোন কোন আর্টিকেল সব থেকে ইম্পর্টেন্ট? আর্টিকেল 74 প্লাস আর্টিকেল 75 সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল প্রাইম মিনিস্টারের সাথে রিলেটেড। কোশ্চেন নাম্বার 68, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফান্ডামেন্টাল ডিউটি? কোনটা ফান্ডামেন্টাল ডিউটি নয়? টু প্রহিবিট ট্রেড ইন রেয়ার এন্ড এন্ডেঞ্জার স্পেসিস, এটা ফান্ডামেন্টাল ডিউটি নয়। তার কারণ কি আমাদের 11টা ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে এগুলো লেখা নেই, বাকি সব লেখা আছে। পাবলিক প্রপার্টি, অ্যাবজিওর ভাইলেন্সে সেফগার্ড করতে হবে পাবলিক প্রপার্টিকে, ভাইলেন্স থেকে দূরে থাকতে হবে, আপহোল্ড এন্ড প্রোটেক্ট করতে হবে আমাদের সবরিটি, ইউনিটি এবং ইন্টিগ্রিটি ইন্ডিয়ার যে, সেটাকে আপহোল্ড এন্ড প্রোটেক্ট করতে হবে। আমাদের যে ভ্যালু অ্যান্ড প্রিজার্ভ করতে হবে, যে রিচ হেরিটেজ রয়েছে আমাদের কান্ট্রির, সেগুলোকে আমাদেরকে কি প্রিজার্ভ করতে হবে এবং সেগুলোকে আমাকে ভ্যালু দিতে হবে। তা সবগুলোই আমার ফান্ডামেন্টাল ডিউটিস এক্সেপ্ট প্রথম একটা। 69, হুইচ অফ দ্য কমিশন আইডেন্টিফাই দ্য এক্সিস্টেন্স অফ লিগেল প্রভিশন ফর দ্য ইমপ্লিমেন্টেশন অফ সাম অফ দ্য ফান্ডামেন্টাল ডিউটিস? বলছে কোন কমিশনকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল যে আমাদের যে ফান্ডামেন্টাল ডিউটিসগুলো তৈরি করা হয়েছিল এগুলোর কোনো লিগেল প্রভিশন মানে আইনগত কোনো কিছু বিষয় আগে থেকেই চলছিল, আগে থেকে ছিল আমাদের ইন্ডিয়াতে, সেটা দেখার জন্য। এটার জন্য থাকবে জাস্টিস ভার্মা কমিটি। এবং এটার মানে আমি কি বোঝাতে চাইছি, ধরো ন্যাশনাল অনার অ্যাক্ট 1971, এটা আমাদের দেশে অটোমেটিকলি ছিল। এবার ফান্ডামেন্টাল ডিউটিসের ফার্স্ট আর্টিকেল কি বলছে? আমাদেরকে অ্যাবাইড বাই দ্য কনস্টিটিউশন করতে হবে এবং তার সাথে কি আমাদের জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা এগুলোর অবমাননা করা চলবে না। যদি কেউ অবমাননা করে তখন এই অ্যাক্টের মাধ্যমে তার উপর কি হবে? আইনগত কারবাই শুরু করা যেতে পারে। তাহলে এই যে অলরেডি একটা আইন রয়েছে, এই ধরনের কতগুলো আইন এক্সিস্ট করছে ফান্ডামেন্টাল ডিউটিস রিগার্ডিং, সেগুলোকেই দেখার জন্য ভার্মা কমিটিকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল। বাকি এই রাজা মান্নার কমিটি, সরকারিয়া কমিটি, এটা হচ্ছে সেন্টার স্টেট রিলেশনের সাথে যুক্ত। সেন্টার স্টেট রিলেশন আমাদের আছে পার্ট 11 অফ দ্য কনস্টিটিউশনের মধ্যে রয়েছে। ওকে। আর বসন্তরাও নাইক কমিটি, এটা একটা লোকাল কমিটি। লোকাল কমিটি বলতে মহারাষ্ট্র গভর্নমেন্টের লোকাল কমিটি ছিল, যেটা কি লোকাল সেলফ গভর্নমেন্ট মানে পঞ্চায়েতি রাজের সাথে যুক্ত ছিল। তো আমার মধ্যে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কি সরকারিয়া কমিটি খুব ইম্পর্টেন্ট, সবসময় এই কোশ্চেনটা দেয়, সেন্টার স্টেট রিলেশনের সাথে যুক্ত। Question number 70, Article 245 to 255 in Part 11 of the Indian Constitution deal with, বলছে পার্ট 11 এর মধ্যে এই আর্টিকেলগুলো কিসের সাথে ডিল করে? এটা ডিল করে লেজিসলেটিভ রিলেশন বিটুইন সেন্টার এবং স্টেট। কারণ কি পার্ট 11 এই মাত্র আমি কি বললাম, সেন্টার আর স্টেটের সাথে রিলেটেড। তাহলে লেজিসলেটিভ ফাংশন যেটা কোন আর্টিকেল 245 থেকে 255 লেজিসলেটিভ ফাংশন। তাহলে ফিনান্সিয়াল কত থেকে? আর্টিকেল 268 থেকে আর্টিকেল 293, এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল রিলেশনকে দেখায়। এটাও কত নম্বর আর্টিকেলের মধ্যে লেখা আছে? এই যে ফাইন্যান্সিয়াল রিলেশনটা, এটা কিন্তু আর্টিকেল 12 এর মধ্যে লেখা আছে, এটা 11 এর মধ্যে লেখা নেই। এমার্জেন্সি প্রভিশন কত? পার্ট 18 এর মধ্যে লেখা আছে এমার্জেন্সি প্রভিশন, আর্টিকেল 352, 356, 360। ট্রিবিউনালস, ট্রিবিউনালস লেখা আছে আমাদের পার্ট
14 এর মধ্যে লেখা আছে ট্রিবিউনালসের কথা, এবং এর সাথে কোন কোন আর্টিকেল যুক্ত থাকে? 323A, 323B, এই দুটো আর্টিকেল যুক্ত থাকে। এবং কি এই যে ট্রিবিউনালস, এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টে যুক্ত করা হয়েছিল? 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ যুক্ত করা হয়েছিল। 71. Which article of the Indian Constitution means that states shall endeavour to promote cottage industry on an individual or cooperative basis in rural areas? মানে বলছে এটা ডিপিএসপির পার্ট, বলছে কোন আর্টিকেলে কটেজ ইন্ডাস্ট্রিকে প্রমোট করার কথা বলা হয়েছিল। এটা যাবে আর্টিকেল নাম্বার 43, যেখানে কটেজ ইন্ডাস্ট্রির কথা বলা হয়েছে। আর্টিকেল 49 ছিল আমাদের দেশের যে মনুমেন্ট রয়েছে সেগুলোর কি হবে, প্রোটেকশন করতে হবে। প্রোটেকশন অফ মনুমেন্টের কথা এখানে লেখা আছে। এখানে কি লেখা আছে? ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। আর 42 এ কি লেখা আছে? ম্যাটারনিটি রিলিফের কথা লেখা আছে। এবং যেখানে সবাই কাজ করবে, যেখানে একটা ওয়ার্ক প্লেস আছে, সেখানকার কন্ডিশন কেমন হতে হবে? হিউম্যান কন্ডিশন, মানে কি মানবিক, মানুষ যেখানে কাজ করতে পারে সেই ধরনের কন্ডিশন যাতে এক্সিস্ট করে, সেই জায়গাটা এখানে লেখা আছে। ওকে। 72. Which of the following is most controversial article in the Indian Constitution which provides the president rule in any state? এখানে উল্লেখ করে দিয়েছে প্রেসিডেন্ট রুলের কথাই জিজ্ঞেস করছি, যেটা সব থেকে মোস্ট কন্ট্রোভার্সিয়াল আর্টিকেল, আর্টিকেল 356। 352 কি করে? ন্যাশনাল এমার্জেন্সির কথা বলে। 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সির কথা আমাদেরকে জানায়। 358 বলে যে সাসপেনশন, অটোমেটিক সাসপেনশন অফ আর্টিকেল 19, কখন? যখন ন্যাশনাল এমার্জেন্সি দেশে ইমপ্লিমেন্ট হবে তখন অটোমেটিকলি আর্টিকেল 19 সাসপেন্ড হয়ে যাবে। এটা আর্টিকেল 358 আমাদের জানায়। নেক্সট কোশ্চেন 73. Which of the following article of the Indian Constitution cannot be suspended even during emergency declared on the ground of war and external aggression? বলছে কোন ফান্ডামেন্টাল রাইট বা কোন আর্টিকেলগুলো কখনোই সাসপেন্ড করা হবে না যখন এমার্জেন্সি ডিক্লেয়ার করা হবে ওয়ার এবং এক্সটার্নাল অ্যাগ্রেশন। আমরা জানি ওয়ার এন্ড এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময় শুধুমাত্র ন্যাশনাল এমার্জেন্সি জারি করা হয়। ন্যাশনাল এমার্জেন্সি যেটা কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 352 এর আন্ডারে আছে। কিন্তু তখনও শুধুমাত্র আর্টিকেল 20 এবং 21 সাসপেন্ড হবে না। যদি এটাকে বলতো ন্যাশনাল এমার্জেন্সির আন্ডারে আর্মড রেবেলিয়নের কথা, যে দেশে আর্মড রেবেলিয়ন হয়েছে তার জন্য যদি ন্যাশনাল এমার্জেন্সি ডাকা হয়, তখন আর্টিকেল 19, আর্টিকেল 20 এবং আর্টিকেল 21, এই তিনটে আর্টিকেলই সাসপেন্ড হবে না যদি আর্মড রেবেলিয়ন বলে। কিন্তু ওয়ারের জন্য কি শুধুমাত্র দুটো আর্টিকেল, 20, 21। The number of ministers including the chief minister in a state shall not be less than 12। এটা কত নম্বর অ্যামেন্ডমেন্টের মাধ্যমে বলা হয়েছিল? 91st অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 তে এই অ্যাক্টটা নিয়ে আসা হয়েছিল, যে চিফ মিনিস্টারের যে কাউন্সিল অফ মিনিস্টার হবেন তাদের মিনিমাম 12 জনকে থাকতে হবে। আর ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম কতজন হতে পারে? নট মোর দ্যান 15% অফ দ্য লেজিসলেচার। মানে লেজিসলেচারের যেটা স্ট্রেংথ আর কি, তার 15% বেশি হওয়া যাবে না। 75. DPSP were added to the Indian Constitution by 42nd Constitutional Amendment Act 1976. How many were added? বলছে কোন কোন ডিপিএসপি গুলোকে অ্যাড করা হয়েছিল। এখানে আমার অ্যান্সার আসবে 3টে ডিপিএসপি কে আমরা অ্যাড করেছিলাম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে। 39A, 43A এবং 48A।
এখানে কি ছিল? ইকুয়াল জাস্টিস প্লাস ফ্রি লিগেল এড। খুব ইম্পর্টেন্ট আর্টিকেল, খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। 43 এতে কি ছিল? যে পার্টিসিপেশন of workers to the management. 48 এ ছিল প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট। প্রোটেকশন অফ এনভায়রনমেন্ট, এই তিনটে আমাদের অ্যাড করা হয়েছিল, তিনটেই খুব ইম্পর্টেন্ট আর্টিকেল। ওকে, নেক্সট 76, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিলস দ্য পঞ্চায়েত? পঞ্চায়েতের সাথে কোন পার্ট ডিল করে? পঞ্চায়েতের সাথে পার্ট 9 অফ দ্য কনস্টিটিউশন। পার্ট 4 এ কি লেখা আছে? ডিপিএসপি লেখা আছে। পার্ট 7, বর্তমানে কি পার্ট 7 রয়েছে? বর্তমানে পার্ট 7 নয়, তার মানে এটা কি ডিলিটেড। পার্ট 10, পার্ট 9 এ যখন পঞ্চায়েত চলে আসে, পার্ট 10 এ মনে রাখবে যে scheduled and tribal areas, এই বিষয়টা আছে। scheduled and tribal areas, পার্ট 10 এ। নেক্সট 77, আর্টিকেল 214, 231, পার্ট 6 অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ, যে 214 থেকে 231 নম্বর আর্টিকেল, যেটা পার্ট 6 এর অন্তর্গত, সেটা কার সাথে ডিল করে? সেটা হাইকোর্টের সাথে ডিল করে। সুপ্রিম কোর্টের সাথে কে ডিল করে? সুপ্রিম কোর্টের সাথে আর্টিকেল 124 থেকে 147 ডিল করছে, এবং কি এটা পার্ট 5 এ রয়েছে। 78, হুইচ অফ দ্য ফলোইং ইজ মেনশনড ইন আর্টিকেল 1? বলছে আর্টিকেল 1 এ কি মেনশন করা আছে? আর্টিকেল 1 এ দেখো, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত এস এ ফেডারেশন অফ স্টেট, রং। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ পার্লামেন্টারি ডেমোক্রেসি, পার্লামেন্টারি ডেমোক্রেসি অবশ্যই, কিন্তু আর্টিকেল 1 এ লেখা নেই, অলসো রং। ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, রাইট। আর লাস্টেরটা আমাদের পড়ে লাভ নেই, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত অ্যাজ এ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ডেমোক্রেসি, প্রেসিডেন্সিয়াল ফর্ম তো নয়, আমরা পার্লামেন্টারি ডেমোক্রেসিতেই আছি, কিন্তু এটা আর্টিকেল 1 এর মতো লেখা নেই। 79 এ আসে আর্টিকেল 52 থেকে 78, ইন পার্ট 5 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ, বলছে আর্টিকেল 52 থেকে 78 পার্ট 5 এর মধ্যে লেখা যেটা আছে সেটা কার সাথে ডিল করে? সেটা ইউনিয়ন এক্সিকিউটিভের সাথে ডিল করে, মানে ইউনিয়ন এক্সিকিউটিভের সম্বন্ধে এই আর্টিকেলগুলোতে লেখা আছে। ফাইন্যান্স কমিশন, আর্টিকেল 280, অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন কত নম্বর পার্টে রয়েছে? পার্ট 20, কত নম্বর আর্টিকেল এর সাথে অ্যাসোসিয়েটেড? আর্টিকেল 368, ন্যাশনাল এমার্জেন্সি কত নম্বর আর্টিকেলে রয়েছে? পার্ট 18, ন্যাশনাল এমার্জেন্সি কার সাথে ডিল করছে? আর্টিকেল 352, ন্যাশনাল এমার্জেন্সি। 80 নম্বর কোশ্চেন কি জিজ্ঞেস করছে? হুইচ আর্টিকেল ইন দ্য ফান্ডামেন্টাল ডিউটি ইজ ইনভোক হোয়েন ইউ সি ইন এ প্রাইভেট পার্টি দ্যাট দ্য ইন্ডিয়ান ফ্ল্যাগ হ্যাজ বিন ইউজড অ্যাজ এ কভারিং ফর দ্য স্পিকার ডেস্ক? বলছে কোন ধরনের ফান্ডামেন্টাল ডিউটিটাকে তুমি ইনভোক করবে, মানে তুমি বলবে যে এটা ফান্ডামেন্টাল ডিউটিকে মানা হচ্ছে না, যখন একজন প্রাইভেট পার্টি আমাদের দেশের ন্যাশনাল ফ্ল্যাগকে তাদের বক্সের উপরে, বক্সকে মুড়ে রাখবে আর কি, যে আমরা গান বাজনার বক্স, তার উপরে ন্যাশনাল ফ্ল্যাগ দিয়ে সেটাকে মুড়ে রাখবে। তো দেখো, আমরা প্রথমেই যে ফান্ডামেন্টাল ডিউটিস এর কথা একটু আগে আমরা পড়লাম বা দেখলাম, যে কি আমাদেরকে প্রত্যেককে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল এনথেম, সেটাকে অ্যাভয়েড বাই করে চলতে হবে, অবমাননা করা চলবে না। তার মানে কি প্রথম যে আর্টিকেল রয়েছে, আর যদি এটাকে অবমাননা করা হয় তাহলে কোন অ্যাক্ট আছে? ন্যাশনাল অনার অ্যাক্ট। ন্যাশনাল অনার অ্যাক্ট আমরা পড়লাম একটু আগে। তখন কি এই অ্যাক্টের মাধ্যমে তুমি কি করতে পারবে? তার উপরে কেস করতে পারবে। ক্লিয়ার? 81, which of the following statement incorrect regarding fundamental right? Fundamental right regarding কোনটা incorrect? Fundamental right can be enforced by law,
অবশ্যই ফান্ডামেন্টাল রাইট আমাদের লেখা আছে, কিন্তু সেটা যদি কেউ ফলো না করে তার জন্য আমাদের ল তৈরি যদি থাকে আমরা এনফোর্স করতে পারবো। যেমন এর উদাহরণে একটা অ্যাক্ট আছে, এসসি এসটি অ্যাট্রোসিটিস অ্যাক্ট 1989, এই একটা থেকেও কোশ্চেন চলে আসে, সেই জন্য একটা মনে রাখবে। এইটা মানে কি, আর্টিকেল 17 আমাদের কি বলছে, আনটাচেবিলিটির কথা বলছে, যে আনটাচেবিলিটিকে কেউ এখন প্র্যাকটিস করতে পারবে না। কিন্তু কেউ যদি বর্তমানে প্র্যাকটিস করে তখন আমরা কি করব, সেই পার্সনের এগেনস্টে পুলিশের কাছে গিয়ে আমরা কেস করতে পারবো, এবং পুলিশ এই ল এর আন্ডারে তার উপরে তার বিভিন্ন কাজকর্ম এবার শুরু করবে আর কি, তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে এভরিথিং যা যা এই ল এর মধ্যে লেখা আছে। ফান্ডামেন্টাল রাইটস আর ডিরাইভড ফ্রম দ্য ব্রিটিশ কনস্টিটিউশন, দ্যাট ইজ রং। আমরা ফান্ডামেন্টাল রাইটস নিয়েছি ইউএসএ থেকে, নট ব্রিটিশ। ফান্ডামেন্টাল রাইটস মেনশন আর্টিকেল 12 থেকে 35, 12 থেকে 35 ফান্ডামেন্টাল রাইট লেখা আছে। আর্টিকেল 21 প্রোভাইডস রাইট টু লাইফ, আর্টিকেল 21 রাইট টু লাইফ এর কথাই বলে, এবং কি প্রোটেকশন অফ রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টির কথাও বলছে এখানে। আর সব থেকে ইম্পর্টেন্ট আর্টিকেল যদি কিছু হয়ে থাকে সেটা আর্টিকেল 21, হুইচ আর্টিকেল মেনশন দ্য কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। কম্পট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া আর্টিকেল 148 এর সাথে রিলেটেড। আমরা ট্যাগ নিয়ে অনেকবার ডিসকাশন করে নিয়েছি। এবার দেখো এটা একটা নতুন আর্টিকেল পেলাম, আর্টিকেল 136, এটাকে বলে এসপিএল। এসপিএল মানে কি, স্পেশাল লিভ পেটিশন টু অ্যাপিল ইন সুপ্রিম কোর্ট। এটার মানে কি, দেখো সুপ্রিম কোর্টে প্রায় রোজ প্রচুর কেস সেখানে রেজিস্টার হয়, কিন্তু কি তার মধ্যে অনলি 1% থেকেও লেস কেস সুপ্রিম কোর্ট কিন্তু সেগুলোকে তারা জাজমেন্ট দেয় সেই কেসের উপর। বাকি সমস্ত কেসকে তারা কি করে দেয়, যে বলে যে আমরা এগুলোকে করবো না, যা রায় আছে সেই রায়ের উপরেই চলবে। কিন্তু যদি কোনো স্পেশাল সার্কামস্ট্যান্সে আর্টিকেল 36 এর আন্ডারে এসপিএল কেস যায়, তখন কি করে সুপ্রিম কোর্ট সেই কেসটাকে প্রায়োরিটি দিয়ে সেই কেসটার শুনানি করে। ঠিক আছে, তুমি যদি নর্মাল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে যাও তোমার কেসটা হয়তো রেজিস্টারই হবে না, কিন্তু যদি এসপিএল এর আন্ডারে হাইকোর্ট তোমাকে পাঠায় সুপ্রিম কোর্টের কাছে, তখন কিন্তু সুপ্রিম কোর্ট ডেফিনেটলি তোমার কেসটাকে শুনবে। এটা ছিল মেন কথা। 83, which fundamental duty applies to when you see your college friend start fighting with the canteen person when he passed a few anti-religious statement? যখন তুমি তোমার বন্ধুকে দেখছো ক্যান্টিনওয়ালার সাথে ঝগড়া করতে এবং কি কিছু অ্যান্টি রিলিজিয়াস স্টেটমেন্ট একে অপরকে বলতে, তখন তাহলে কোন ফান্ডামেন্টাল ডিউটিটা অ্যাপ্লাই করা উচিত? প্রথম ফান্ডামেন্টাল ডিউটি টু প্রমোট হারমোনি অ্যান্ড স্পিরিট অফ ব্রাদারহুড, যে প্রত্যেকের মধ্যে একটা ভাইচারার বিষয়কে ক্রিয়েট করা এবং হারমোনিকে ক্রিয়েট করে রাখা, এটা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিসের একটা পার্ট। হু ইজ দ্য কনসিডার দ্য হাইয়েস্ট ল অফিসার অফ দ্য স্টেট? দেখো এখানে স্টেট বলে দিয়েছে, স্টেট যখনই বলবে তখন অ্যাডভোকেট জেনারেল। অ্যাডভোকেট জেনারেল কত আর্টিকেল? আর্টিকেল 160, 165 আর্টিকেল। নেক্সট, আচ্ছা অ্যাটর্নি জেনারেলের কি ছিল? অ্যাটর্নি জেনারেল আর্টিকেল 76, এর সাথে 89 যোগ করে দাও, 915, দেখো 165 পেয়ে যাচ্ছি। চিফ জাস্টিস অফ হাইকোর্ট এগুলো নয়, অডিটর জেনারেল এগুলো দরকার নেই আমার। 85 এ কি বলছে? হুইচ আর্টিকেল ডিলস উইথ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট? এবার ইলেকশন মানে প্রেসিডেন্টের ইলেকশন কত নম্বর আর্টিকেলে লেখা আছে? একটাই আর্টিকেল আমি চোখের মধ্যে দেখতে পাচ্ছি 54, কারণ বাকি সবগুলোই, কারণ প্রেসিডেন্টের লেখাই আছে আর্টিকেল 52 থেকে 62 অব্দি প্রথম লেখা আছে, তারপর 71 এ লেখা আছে, 72 এ লেখা আছে। এবার 72 এ কি লেখা আছে? পার্ডন। এই যে পার্ডন পাওয়ার আছে প্রেসিডেন্টের, সুপ্রিম মানে প্রেসিডেন্ট যদি চায় ডেথ সেন্টেন্স কোনো কে কাউকে, মানে কোনো সুপ্রিম কোর্ট যেখানে কাউকে ডেথ সেন্টেন্স অব্দি দিয়ে দিয়েছে, সেটাও যদি প্রেসিডেন্ট চায় সেটাকে মুকুব করে দিতে, মানে তাকে ছেড়ে দিতে পারে। এই প্রেসিডেন্টের কাছে এই পরিমাণ পাওয়ার আছে। আর্টিকেল 74 কি বলছে? যে প্রেসিডেন্ট যা কিছু কাজ করবে তার জন্য এড অ্যান্ড অ্যাডভাইস, এড অ্যান্ড অ্যাডভাইস কার নিতে হবে? ইউকম।
এবং এই ইউকমকে হেড কে করে? এই ইউকমকে হেড করবে আমাদের দেশের পিএম। এই কথাটাই 74 এ লেখা আছে। 66 এ আমরা দেখলাম একটু আগেই ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্টের কথা লেখা আছে। ক্লিয়ার? চলো 86, which of the following constitution amendment bills is related to the provision of modifying the list of scheduled caste in Tamil Nadu? শিডিউল কাস্ট অফ তামিলনাড়ুর রিলেটেড কোন অ্যামেন্ডমেন্ট বিলটা রিসেন্টলি এসেছে এটা জিজ্ঞেস করছে। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। বাট দেখো প্রথম কথা, যে দুটো অপশন প্রথমে দিয়েছে শিডিউল ট্রাইব, তো এই দুটো তো ডেফিনেটলি হবে না, কারণ আমার কেস কি আছে শিডিউল কাস্ট রিগার্ডিং। এবার 2015 আর 2021 মধ্যে আমরা চাইলে আন্দাজে 2021 কিন্তু টিক করতে পারতাম। 87, if a 12-year-old is found to be working in a factory manufacturing carpet, which of the following article of the Constitution of India will be violated? যদি তুমি কাউকে দেখো যে একটা 12 বছরের ছেলে একটা কার্পেট ফ্যাক্টরিতে কাজ করছে, তাহলে কোন ধরনের ভায়োলেশন হচ্ছে, আমাদের আর্টিকেলে কোন ধরনের ভায়োলেশন হচ্ছে, সেটা হচ্ছে আর্টিকেল 24, যেখানে আমাদের কি করা আছে, চাইল্ড লেবার সম্বন্ধে লেখা আছে। চাইল্ড লেবার আমাদের দেশে ব্যান করা আছে। কিরকম ভাবে আছে? কাদের? যারা বিলো 14 ইয়ার্স, যারা বিলো 14 ইয়ার্স তারা কোনো ধরনের লেবারের সাথে যুক্ত থাকবে না। ক্লিয়ার? 25 কিসের সাথে যুক্ত? রিলিজিয়াস, যে আমাদের প্রত্যেকটা দেশের নাগরিকের উপর এই পরিমাণ তাদেরকে স্বাধীনতা বা ফ্রিডম দেওয়া হয়েছে, তারা ফ্রিলি তাদের রিলিজিয়ন যেটা সেটাকে ফ্রিলি প্র্যাকটিস করতে পারে, প্রপাগেট করতে পারে। ওকে, 25। 23-তে আছে হিউম্যান ট্রাফিকিং, যে এটা আমাদের বন্ধ করার কথা লেখা আছে বা বন্ধ করতে হবে। তার সাথে কি আছে? বেগার, এটাকেও বেগার পুরো বিষয়টাকে আর কি, বেগার যে বিষয়টাকে সেটাকে স্টপ করতে হবে, এটা লেখা আছে। আর্টিকেল 26 এ লেখা আছে যে রিলিজিয়াস অ্যাফেয়ার্স মেনটেন বাই রিলিজিয়াস ডিনোমিনেশন। হ্যাঁ, এবার যারা আর্টিকেল 26 মানে অলরেডি পড়েছো তারা ভাববে যে এটা কোথায় লেখা আছে, এটা তো নতুন কিছু দেখছি। অ্যাকচুয়ালি আমি আমার ভাষাতে লিখলাম, লয়ের ভাষাতে লিখিনি। এটা কি বলতে চাইছে, যে যারা আমাদের দেশের ধরো কোনো রিলিজিয়াস ডিনোমিনেশনের মধ্যে আছে, যেমন রিলিজিয়াস ডিনোমিনেশন বলতে আমরা কি বুঝি, যেমন মুসলিম, যেমন আর্য সমাজ, এদেরকে আমরা কি বলি, এরা মুসলিম, এরা হচ্ছে ডিনোমিনেশন, রিলিজিয়াস ডিনোমিনেশন। এবং এরা যদি আজকে চায় কোনো একটা ইনস্টিটিউশন গড়বো এবং সেখানকার সমস্ত কিছু তারা মেনটেন করবে, সেই অধিকারটা দেওয়া আছে আর্টিকেল 26 এর আন্ডারে। নেক্সট, আর্টিকেল 88, as per article 158, the governor shall not be a member of either house of the parliament or a house of the legislature of any state specified in কত schedule এ আছে? বলছে অ্যাকর্ডিং টু 158, বলছে গভর্নর হাউস অফ দ্য পার্লামেন্ট অথবা হাউস অফ দ্য লেজিসলেচার সেখানের মেম্বার হবে না। এই যে কথাটা, এটা কোন স্কেডিউলের সাথে যুক্ত? এই কথাটা যুক্ত ফার্স্ট স্কেডিউলের সাথে। কেন? কারণ ফার্স্ট স্কেডিউলে আমাদের কি আছে? 28 স্টেট এবং 8টা ইউটির কথা লেখা আছে। তো এই জিনিসটাই তো এখানে উল্টোভাবে রিফ্লেক্ট করছে, যে যে কোনো গভর্নর হোক না কেন, আজ যদি তেলেঙ্গানা বা তামিলনাড়ু গভর্নর হোক না কেন, সেও কিন্তু ওখানকার লেজিসলেচারেরও পার্ট হবে না এবং কি পার্লামেন্টেরও পার্ট হবে না। বোঝা গেল কেন ফার্স্ট স্কেডিউলের সাথে রিলেটেড? আর বাকি যে স্কেডিউল গুলো আছে সেগুলো আলোচনা করি। 7 স্কেডিউলে কি লেখা আছে? এখানে আমরা দেখব লিস্টের কথা লেখা আছে, ইউনিয়ন লিস্ট, কনকারেন্ট লিস্ট, স্টেট লিস্ট, 3টে লিস্টের কথা লেখা আছে। মানে কি, পাওয়ারকে ডিভাইড করা আছে, যে ইউনিয়ন কিসের উপরে ল বানাবে, স্টেট কিসের উপরে ল বানাবে, এবং কনকারেন্ট লিস্টের মধ্যে যা যা বিষয় থাকবে সেখানে ইউনিয়ন এবং স্টেট উভয়ই ল বানাতে পারে। 5th কি লেখা আছে? ট্রাইবাল এরিয়া, শিডিউলড এরিয়া যেগুলো
সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন কি কি হবে, কিরকম হবে সেই বিষয়ে ফিফথে লেখা আছে। থার্ডে লেখা আছে ওথ অ্যান্ড অ্যাফার্মেশনের কথা লেখা আছে। যে আমরা এতবার বলছি না প্রেসিডেন্ট একে ওথ দেওয়ায়, ওকে ভাইস প্রেসিডেন্টকে ওথ দেওয়া করায়, এই যে এই কথাগুলো কি ধরনের ওথ বা কি ধরনের অ্যাফার্মেশন কেউ নেবে, কোনো মিনিস্টার, কোনো চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সেই পুরো বিষয়টা লেখা আছে থার্ড স্কেডিউলে। এখানে একটা দেখো, থার্ড স্কেডিউলে কাদের কাদের ওথের কথা লেখা নেই, তিনজনের ওথের কথা লেখা নেই। এক হচ্ছে প্রেসিডেন্ট, এক হচ্ছে ভাইস প্রেসিডেন্ট, আরেকজন হচ্ছে গভর্নর। কেন? তার কারণ এনাদের এই তিনজনের ওথের কথা লেখা আছে আর্টিকেলের মধ্যে। বুঝতে পারলে? আর্টিকেলের মধ্যে কিন্তু এনাদের তিনজনের ওথের কথা লেখা আছে। তাহলে এটাও কোশ্চেন আসতে পারে যে কাদের কাদের কথা থার্ড স্কেডিউলে লেখা নেই, এই তিনজনের কথা। 89, হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইজ ওয়ান অফ দোজ স্টেট হ্যাভ নো পঞ্চায়েত? বলছে কোন স্টেটে আমাদের পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই? অ্যান্সার ইজ নাগাল্যান্ড। এছাড়া আর কি? মেঘালয়া অ্যান্ড মিজোরাম, এই তিনটে স্টেটে পঞ্চায়েতি রাজ সিস্টেম নেই। Question 90. Which article of the Indian Constitution provides for protecting and improving the environment and safeguarding forest and wildlife? মানে কোন আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে আমাদের এনভায়রনমেন্টকে ইমপ্রুভ করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে, তার সাথে ফরেস্ট এবং ওয়াইল্ড লাইফকে সেফগার্ড করতে হবে? এটা কোথায় লেখা আছে? আর্টিকেল 48A। আর্টিকেল 49-এ কি লেখা ছিল? প্রোটেকশন অফ মনুমেন্টের কথা লেখা আছে। এই 48 এটা আমরা একটু আগে দেখলাম 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এর মাধ্যমে অ্যাড করা হয়েছিল। আর এই দুটো তো নেই, ছেড়ে দাও। 91. Which part of the constitution deals with election commission? কোন পার্ট ইলেকশন কমিশনের সাথে ডিল করে? পার্ট 15 ইলেকশন কমিশনের সাথে ডিল করছে। পার্ট 4 ডিপিএসপি। পার্ট 11। পার্ট 11-এ আমরা দেখো, পার্ট 9-এ কি পড়েছিলাম মনে করে দেখো, পঞ্চায়েতের কথা আমরা পড়েছিলাম পার্ট 9, ঠিক আছে? এবার পার্ট 10-এ আমরা দেখলাম শিডিউলড এরিয়া, এই কথাটা দেখেছিলাম, শিডিউলড অ্যান্ড ট্রাইবাল এরিয়া। আর পার্ট 11-এ কি ছিল? সেন্টার স্টেট রিলেশন। পার্ট 12-এ এখানে আছে ফাইন্যান্স, কন্ট্রাক্ট, শুটস, এইসব। এই তিনটে ওয়ার্ড মনে রাখবে, এতেই তোমার কাজ হয়ে যাবে, কারণ কোশ্চেন যখন দেবে এই তিনটা ওয়ার্ড ডেফিনেটলি ওখানে দেবে, ফাইন্যান্স, কন্ট্রাক্ট, শুট, এগুলো লেখা আছে পার্ট 12-এর আন্ডারে। 92. When did State Reorganization Commission was set up? কখন স্টেট রিঅর্গানাইজেশন কমিশন তৈরি করা হয়েছিল? হুইচ রেকমেন্ড দ্য ক্রিয়েশন অফ লিঙ্গুইস্টিক স্টেট? যারা লিঙ্গুইস্টিক স্টেট তৈরি করার রেকমেন্ডেশন দিয়েছিল। অ্যান্সার ইজ ডিসেম্বর 1953, যেটাকে আমরা বলি ফজল আলী কমিটি বা ফজল আলী কমিশন। ওকে, এখানে কতজন মেম্বার ছিল? 3জন মেম্বার। একজন ফজল আলী নিজে ছিলেন, একজন KM পানিক্কর ছিলেন, আরেকজন HN কুঞ্চরু। এনাদের নামগুলো ইম্পর্টেন্ট, তো ডোন্ট ফরগেট। নেক্সট 93. Which of the following constitutional amendment act led to the formation of the GST Council? বলছে কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে জিএসটি কাউন্সিল তৈরি করা হয়েছিল? 101 জিএসটি কাউন্সিল তৈরি করা হয়েছিল। কবে ইমপ্লিমেন্ট হয়েছিল? 1 জুলাই 2017 থেকে। 102-এ কি তৈরি করা হয়েছিল? NCBC, ন্যাশনাল কমিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস, এটা তৈরি করা হয়েছিল 2018-এ। 103-এ কি ছিল? 10% আমরা রিজার্ভেশন 100। এখন পর্যন্ত আমাদের কতগুলো আছে? এখন পর্যন্ত আমাদের 106টা অ্যামেন্ডমেন্ট হয়েছে। ক্লিয়ার?
চলো নেক্সট 94 which of the following article of the Indian Constitution mention that the state shall in particular direct its policy towards securing the ownership and control of the material resources of the community are so distributed as best to subserve the common good. এটা পুরো আর্টিকেলটাকেই তুলে দিয়েছে। আমাদের যে ডিপিএসপির মধ্যে আর্টিকেল 39 রয়েছে, সেই 39 এর টোটাল আর্টিকেলটাকে এখানে তুলে দিয়েছে। এবার দেখো, এই ধরনের এত বড় বড় আর্টিকেলকে আমরা কি করি, কিছু পয়েন্টে মনে রাখার চেষ্টা করি। এটার অ্যান্সার হবে 39B। এবার এই আর্টিকেলের মধ্যে কি বোঝাতে কি চাইছে, বলছে এটা স্টেটের দায়িত্ব বা এমনভাবে পলিসি মেকিং করতে হবে যেটা আমাদের দেশের মধ্যে যে ইকোনমিক রিসোর্সটা আছে সেটা যেমন এমনভাবে ডিস্ট্রিবিউট হয় যাতে সবার কল্যাণের কাজে লাগে। যে মেটেরিয়াল রিসোর্সটা আছে তাতে কমিউনিটিকে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে হবে, এই কথাটা লেখা আছে 39B এর মধ্যে। এবার এই 39, প্রথম কথা, এই 39 আর্টিকেলটা খুব ইম্পর্টেন্ট, এটা টোটালি মুখস্থ করে নিতে হবে। 39 এর মধ্যে কি লেখা আছে, এখানে লেখা আছে মেন অ্যান্ড উমেন দুজনের বিষয়ে লেখা আছে, যে কি অ্যাডিকোয়েট মিনস অফ লাইভলিহুড। মানে কি, আমাদের ধরো বেঁচে থাকার জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান, এর সাথেও কি দরকার, কিছু ডিগনিটি দরকার। যে এই যে জিনিসগুলো, যেগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার ডে টু ডে জীবনে, সেটা যেমন একটা মেন এবং ওমেনকে প্রোভাইড করা হয়। 39C, 39C-তে আছে যে কনসেন্ট্রেশন অফ ওয়েলথ। আমি যতটুকু লিখলাম ওইটুকুই মুখস্থ করবে। এবার কি, এটার এক্সপ্লেনেশনটা আলাদা হবে। যেমন ধরো, বলতে স্টেটকে এমনভাবে পলিসি মেকিং করতে হবে যাতে কোনো একজনের কাছে পুরো দেশের ওয়েলথ কনসেন্ট্রেট না হয়, একজনের হাতে না চলে আসে, এমন ভাবে তাকে ডিস্ট্রিবিউট করতে হবে যাতে সিঙ্গেল হ্যান্ডেডলি কারোর কাছে এটা না চলে যায়। 39D এ কি লেখা আছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্কের কথা 39D এ লেখা আছে। তা 39D, এবার দেখো 39E-ও এখানে যুক্ত করে দিই। মানে এখানে 39E এ লেখা আছে যেটা, যে প্রত্যেকের স্ট্রেংথ কি আছে, তাদের কন্ডিশন কি আছে, শারীরিক কন্ডিশন কি আছে, সেই অনুযায়ী তাদেরকে কাজ দিতে হবে। তুমি একজন বৃদ্ধ মানুষকে কখনোই বলতে পারো না যে একটা 50 কেজি বস্তাকে তুলে নিয়ে যাওয়ার জন্য কারখানাতে, এই ধরনের কাজ যেমন না থাকে। তাহলে স্ট্রেংথ আর এজ বা হেলথ দেখে তাদেরকে কাজে রাখতে হবে। যেমন এজ একটা বিষয়, আমরা কি দেখলাম আর্টিকেল 24-এ কি বলা হয়েছিল, যে বিলো 14 ইয়ার্স কোনো চাইল্ডকে কাজ করানো যাবে না। তার কারণ কি, দেখো এটার সাথে রিলেটেড না, এজ এখানে চলে আসছে। এই বিষয়গুলো সব লেখা আছে ডিপিএসপির মধ্যে। নেক্সট কোয়েশ্চেন 95, হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ দ্য ইলেকশন অফ ভাইস প্রেসিডেন্ট। আমরা অনেকবার ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে পড়েছি। আর্টিকেল 66, আর্টিকেল 66 ডিল করে ভাইস প্রেসিডেন্টের ইলেকশন রিগার্ডিং, এবং এটা কোথায় লেখা আছে, পার্ট 5-এ। তার কারণ কি, পার্ট 5-এ কি লেখা আছে, ইউনিয়নের কথা লেখা আছে। আর ভাইস প্রেসিডেন্ট কিসের পার্ট, ভাইস প্রেসিডেন্ট নিজেও তো একজন ইউনিয়ন এক্সিকিউটিভ, ইউনিয়ন এক্সিকিউটিভ। নেক্সট, বাকি অপশনগুলো আমরা ডিসকাস করে নিয়েছি। 96, which of the following article and part of the constitution deal with the state legislature? স্টেট লেজিসলেচারের সাথে কোন আর্টিকেল এবং পার্ট যুক্ত? প্রথম কথা, পার্ট বললে আমরা জানবো পার্ট 6 যুক্ত, তার মানে এই দুটো আছে আমাদের হাতে, এই দুটো প্রথমেই বাদ। এবার স্টেট লেজিসলেচারের সাথে অ্যান্সার যাবে 168 to 212। তার কারণ দেখো, 214 থেকে 231 হাইকোর্টের কথা বলে, 243 থেকে 243ও এটা কিসের কথা বলে, পঞ্চায়েতের কথা বলে, এবং এটা করে ইউনিয়নের কথা বলে, ইউনিয়ন। তাহলে ক্লিয়ার। নেক্সট 97,
Which of the following are enumerated in part 4 of the Constitution from 36 to 51? বলছে পার্ট 4 36 to 51 এ কি লেখা আছে? ডিপিএসপি লেখা আছে। The concept of independence of judiciary in the Indian Constitution taken from কোথা থেকে নেওয়া হয়েছে? ইউএস থেকে নেওয়া হয়েছে। এটাও আমরা অলরেডি ডিসকাস করে নিয়েছি। 99 এ which writ is issued by a high court or Supreme Court when a lower court has considered a case beyond its jurisdiction? বলছে কোন ধরনের রিট সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট থেকে তার লোয়ার কোর্টকে পাঠানো হয় যখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট মনে করেন যে তার লোয়ার কোর্ট তাদের জুরিসডিকশনের বাইরে গিয়ে কোনো জাজমেন্ট দিয়ে দিয়েছে। এই ধরনের রিটকে আমরা বলি সার্সিওরারি। এবার চলো রিটের কথা কোথায় লেখা আছে। রিটের কথা লেখা আছে 32। ওকে, সব থেকে পাওয়ারফুল রিট আমরা কাকে ধরি? হিভিয়াস কর্পাস। এটার মানে কি? টু হ্যাভ দ্য বডি। মানে ধরো কেউ তোমাকে যদি ইললিগালি ডিটেন করে রাখে তখন তোমার বাড়ির লোক গিয়ে পুলিশকে যখন বলে যে তোমায় খুঁজে পাওয়া যাচ্ছে না, যদি পুলিশ তখন কাজ না করে তখন কি করে? তোমার বাড়ি কোনো একজন উকিলের সাহায্য নিয়ে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করবে। তখন হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট হিবিয়াস কর্পাস এই রিটকে ফাইল করবে এবং যে তুমি যে জায়গায় বসবাস করো সেখানকার এসপি কে ডিরেকশন দেওয়া হবে উইদিন 24 আওয়ার্স তোমাকে যেখান থেকে খুঁজে বের করে নিয়ে এসে কোর্টের সামনে তাকে পেশ করতে হবে। এই ধরনের যে রিট তাকে বলা হয় হিবিয়াস কর্পাস। প্রহিবিশন, এটা কি? টু স্টপ, মানে কি উই প্রহিবিট, আমরা তোমাকে বলছি স্টপ হতে। এটা কে কাকে বলছে? কোনো হায়ার কোর্ট কোনো লোয়ার কোর্টকে বলছে স্টপ, তুমি তোমার যে কারবাই করছো এখানেই তুমি তোমার কারবাইকে স্টপ করে দাও। তার মানে তুমি বুঝতে পারছো যে প্রহিবিশন কখন অ্যাপ্লাই হয়? যখন একটা কন্টিনিউয়েশনে জাজমেন্ট চলছে তখনই তো স্টপ করার কথা বলবে। আর সার্সিওরারি কখন হয়? যখন অলরেডি জাজমেন্ট দেওয়া হয়ে গেছে তখন কি বলা হয় যে না এটা তোমার জুরিসডিকশনের বাইরে ছিল, এই জাজমেন্টটাকে আমরা নাল এন্ড ভয়েড ডিক্লেয়ার করছি, তোমরা এবার আসো আমার কাছে, আমি এবার নতুন জাজমেন্ট দেবো। এবার সেটা যে কোনো কোর্ট বলতে পারে, হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট, যে এই রিটটা পিটিশন করবে। কিউ ওয়ারেন্টো, কিউ ওয়ারেন্টো মানে ইন হোয়াট অথরিটি। বলছে যখন কোনো পার্সন কোনো একটা অফিস পাবলিক অফিসকে ইললিগালি অকুপাই করে রাখে তখন কোর্ট তাকে বলে যে তুমি কোন অথরিটিতে এই অফিসটাকে ইললিগালি অকুপাই করে রেখেছো সেটা আমাকে জানাও। তার কাছে যদি প্রপার ডকুমেন্টস থাকে ঠিক আছে, আদারওয়াইজ কি করবে? কোর্ট আবার ডিরেকশন দেবে তাকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য। আরেকটা লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে ম্যান্ডামাস। ম্যান্ডামাস মানে কি? উই কমান্ড, যে আমরা কমান্ড করছি কাদেরকে? যে কোনো অথরিটিকে কমান্ড করতে পারে, যে কোনো কমান্ড করতে পারে হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্ট। ক্লিয়ার? এরকম ছোট ছোট ভাবে রিটগুলোকে মনে রাখবে। 100 কোশ্চেন নাম্বার 100 এ কি বলছে? ইউপিএসসি ইজ এ কনস্টিটিউশনাল বডি। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম একটা কথা, কনস্টিটিউশনাল বডি। টু কন্ডাক্ট এক্সামিনেশন ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য সার্ভিসেস অফ দ্য ইউনিয়ন অ্যান্ড সার্ভিসেস অফ দ্য স্টেট রেসপেক্টিভলি আন্ডার হুইচ আর্টিকেল? ইউপিএসসি যে এক্সাম কন্ডাক্ট করে যেটা ইউনিয়নের জন্য হতে পারে অথবা কোনো স্টেটের জন্য হতে পারে, সেটা কত নম্বর আর্টিকেলকে ফলো করে? আর্টিকেল 320। আর বাকি যে আর্টিকেল গুলো আছে এগুলো ইউপিএসসির সাথে রিলেটেডই নয়। লাস্ট আমাদের কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন মেনশন প্রমোশন অফ দ্য এডুকেশন অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস অ্যান্ড উইকার সেকশন, ইট ইস এ পার্ট অফ ডিপিএসপি। যেখানে বলছে যে শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এবং আদার উইকার সেকশনের যারা থাকেন তাদেরকে এডুকেশন এবং ইকোনমিক দিক থেকে তাদেরকে প্রমোট করতে হবে, মানে কিছু রিজার্ভেশন প্রোভাইড করতে হবে, তাদেরকে টাকা দিয়ে হেল্প করতে হবে, তাদেরকে স্কিল শেখাতে হবে। এই যে কথাটা, এটা ডিপিএসপির কত নম্বরে লেখা আছে? 46 এ লেখা আছে। ডিপিএসপি 46। সেই জন্যই দেখবে ডিপিএসপির এই যে আর্টিকেল গুলো এসেছে আর কি,
একটা একটা ডিপিএসপি থেকেই তো পরবর্তীকালে অনেক ল বেরিয়েছে না, রিজার্ভেশন যে অ্যাক্ট আমাদের, এগুলো সব এখান থেকে অ্যারাইজ হয়েছে ধীরে ধীরে। আর্টিকেল 45 এখানে কি লেখা আছে? আর্লি চাইল্ড ইয়ার 0 to 6 ইয়ারের মধ্যে যে ধরনের যারা থাকবে তাদেরকে আর্লি চাইল্ড কেয়ার নিতে হবে, এবং কি এডুকেশন 0 to 6 ইয়ার্স এর জন্য। 48 আমরা অলরেডি দেখলাম, 48 আমরা পড়েছিলাম। এখানে লেখা আছে স্লটার অফ কাউস, যে এই যে কাউ স্লটার মানে গরুকে হত্যা করা, এটা নিষিদ্ধ আছে। 48 আমরা কি পড়েছিলাম? যে সেখানে এনভায়রনমেন্টের প্রোটেকশনের কথা বলা হয়েছিল, ফরেস্ট লাইফ আর ওয়াইল্ড লাইফের প্রোটেকশনের কথা বলা হয়েছিল। 47 আছে ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, এটাকেও প্রহিবিট করতে হবে। ইনটক্সিকেটিং ড্রিঙ্ক মানে আমরা জানি যে ধরনের, ধরো আমাদের এপেল শপে যে ধরনের আজকের যে কি বলবো ফরেন লিকার বিক্রি হচ্ছে, সেই ধরনের জিনিসগুলোর উপর প্রহিবিশন নিয়ে আসতে হবে, বা কিছু রুল বানাতে হবে যে একটা এজের পর্যন্ত তাদেরকে প্রোভাইড করা চলবে না, একটা এজের পর থেকে প্রোভাইড করতে হবে, অথবা কি যে ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী যদি সেরকম কোনো কিছু ব্যাপার থাকে সেই অনুযায়ী শুধুমাত্র এগুলোকে প্রোভাইড করতে মানে করতে হবে। এই ধরনের যে বিষয়গুলো সেগুলো লেখা আছে 47-এ। ঠিক আছে, আমরা মোটামুটি 101টা কোশ্চেন কমপ্লিট করে নিলাম। কতটা কি হেল্প হচ্ছে? যদি তোমরা নোটস না বানাও তাহলে আমি বলবো যে হেল্প খুব একটা বেশি হবে না। আর বাকি তোমরা কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে, বা এই ধরনের বা যদি কিছু চেঞ্জেস আনতে হয় অবশ্যই আমাকে জানাবে। ঠিক আছে, নেক্সট দেখা যাক কোন বিষয়ের উপর আমি ভিডিও বানাই। থ্যাংক ইউ এভরিওয়ান।